স্বাগত সবাইকে দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে। আজ আমরা তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। কথাসাহিত্যিক সুবোধ ঘোষের লেখা অযান্ত্রিক গল্পটি। গল্পতে প্রবেশ করার আগে আমরা একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করে নিচ্ছি। বাংলার আধুনিক কথা সাহিত্যের যুগে বিশিষ্ট এক কথাশিল্পী সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ বাংলার যখন এসছিলেন তখন তার সময়কাল বলা যায় যে গত শতকের প্রারম্ভতেই উনি শুরু করেছিলেন। 1940 থেকে 1980 ওনার লেখালেখির সময় পর্ব হিসেবে আমরা ধরে থাকি। সুবোধ ঘোষের জন্ম হয়েছিল বিহারের, বর্তমানে অবশ্য ঝাড়খণ্ড পড়েছে, সেখানে হাজারিবাগে সুবোধ ঘোষ জন্মেছিলেন 1909 সালের 14ই সেপ্টেম্বর। আমি সালটা ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি। কিন্তু লেখকদের আদি নিবাস হয়েছে বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের বহরো গ্রামে। কিন্তু পড়াশোনা এবং ছোটবেলা ওনার হাজারিবাগেই কেটেছে। ওখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজে উনি পড়াশোনা শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যবশত অর্থনৈতিক দৈন্যতার জন্য ওনার পড়াশোনা ওখানেই স্থগিত হয়ে যায়। শুরু হয় এক সংঘর্ষময় কর্মজীবন এবং কাজের অনুসন্ধানে কখনো বাস কন্ডাক্টর, কখনো চা বিক্রেতা, কখনো বা টিকাদানের কাজে উনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যাই হোক, সংঘর্ষময় জীবনেরও একটি সুন্দর পরিণতি ছিল। আনন্দবাজার পত্রিকায় উনি রবিবাসীয় কলামের সম্পাদনার কাজে যোগদান করেন। সাহিত্য অঙ্গনে ওনার প্রবেশ একটু দেরিতে বা একটু বেশি বয়সে হলেও ওনার ছোট গল্পের আস্বাদন বাংলা পাঠককুলকে রসান্বিত করেছিল। বন্ধুদের অনুরোধে ওনার প্রথম লেখা গল্প অযান্ত্রিক, এরপর ফসিল, যতুগৃহ, আরো কত কি। তার থেকেও সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার, সুবোধ ঘোষের লেখা গল্পগুলো, তার কাহিনী নিয়ে বাংলা এবং হিন্দি চলচ্চিত্র হয়েছিল এবং এই অযান্ত্রিক গল্পটি নিয়ে ঋত্বিক ঘটকের বিখ্যাত চলচ্চিত্র 1958 সালে প্রকাশিত হয়েছিল। উনি শুধু যে ছোট গল্পেই উনি সিদ্ধহস্ত ছিলেন তা নয়, তার সঙ্গে চলতে থাকে ওনার উপন্যাসেরও লেখার চলন। লেখক নিজস্ব মেধা, অভিজ্ঞতা, মনন প্রভৃতি দিয়ে তার নিজের লেখার জগৎকে সমৃদ্ধশালী করেছিল। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো তিলাঞ্জলি, ত্রিজামা, পরশুরামের কুঠার, ভারত প্রেম কথা ইত্যাদি উল্লেখযোগ্য। এই মহান বিশিষ্ট সাহিত্যিক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। যদিও জ্ঞানপীঠ পুরস্কারটি তিনি গ্রহণ করেননি, আনন্দ পুরস্কারও তিনি পেয়েছিলেন। এই বিশিষ্ট কথা সাহিত্যিক 1980 সালে 10ই মার্চ ইহলোকের মায়া ত্যাগ করে চলে যান। আমি লিখে দিচ্ছি। আর উল্লেখযোগ্য ছোট গল্প উনি 1980 সালে 10ই মার্চ এই পৃথিবীর মায়া ত্যাগ করে সম্মুখের অমৃত পারের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু ওনার ছোট গল্প, ওনার উপন্যাস বাংলা সাহিত্যের এক বিশেষ সংযোজন হিসেবে নতুন পালকের সৃষ্টি করেছে সাহিত্য অঙ্গনে। ওনারই লেখা বিখ্যাত গল্প অযান্ত্রিক, ওনার প্রথম ছোট গল্প। অযান্ত্রিকের মূল গ্রন্থ হয়েছে শ্রেষ্ঠ গল্প সংকলন। আমরা পেয়েছি মূল গ্রন্থ
শ্রেষ্ঠ গল্প সংকলন। অযান্ত্রিক গল্পটি ওনার প্রথম ছোট গল্প এবং সেই গল্পের পটভূমি উনি নিয়েছেন বিহারের রাঁচি অঞ্চলের অভ্রখনি অঞ্চলটি। সেখান থেকে উনি ছোটবেলায় এই বিহারের হাজারিবাগে বড় হয়েছেন। সেই অঞ্চল সম্বন্ধে ওনার যে বিশেষ অভিজ্ঞতা লাভ হয়েছে তারই ভিত্তিতে, তারই মেধা, তারই চিন্তা, তারই মননের ছাপ আমরা এই অযান্ত্রিক গল্পের মধ্যে পরিস্ফুট হতে দেখি। অযান্ত্রিক গল্পের কেন্দ্রীয় চরিত্র বিমল, যে একটি ট্যাক্সির মালিক এবং একাধারে উনি ট্যাক্সি চালকও বটে। বিমলের 15 বছরের সঙ্গী সেই ট্যাক্সিটি, যাকে সে তার নিজের বন্ধু মনে করে, নিজের সেবক মনে করে, তার থেকেও বড় তার অন্নদাতা। দিনান্তে তার মুখে একটু অন্ন যেন এই ট্যাক্সিটি তুলে দেয়। সবচেয়ে বড় কথা, বিমল এই ট্যাক্সিটিকে একটি যন্ত্রপশু মনে করে না, সে মনে করে মানুষ, এবং তার সঙ্গে বিমলের যে এক মানবিক সম্পর্কের অনুভূতির বন্ধনে জড়িয়ে আছে সেই কাহিনী লেখক পাঠককুলের সামনে তুলে ধরেছেন। আজকের ইন্টারনেটের যুগে যেখানে মানুষের সমস্ত অনুভূতিগুলো, মানবিক দিকগুলো প্রায় ছেঁড়া হয়ে যাচ্ছে, সেখানে এরকম একটি সুন্দর প্রতিফলন আমাদের আবেগপ্লুত করে তোলে। বিমলের গাড়িটি সাবেক আমলের, অতীত দিনের এক ফোর্ড কোম্পানির গাড়ি। সেই গাড়িটির মধ্যে কোনো রকম আধুনিকতার ছোঁয়া ছিল না। গাড়িটিকে বিমল কোনোদিন যন্ত্র ভাবেনি, বরং মানুষ ভেবে তার একটি সুন্দর নামকরণ করেছিল, সেই জগদল। তো এই অযান্ত্রিক গল্পে সুবোধ ঘোষ মানুষ ও যন্ত্রের মধ্যে যে মানবিক সম্পর্ক স্থাপন করেছেন এবং বাংলা সাহিত্যের ধারায় এক অভিনব সংযোজন করেছেন, তা নিয়ে আমরা এই গল্পটি আজকে আলোচনা করব। যন্ত্রগাড়ির জগদল শুধুমাত্র প্রাণহীন, অনুভূতিহীন বস্তুমাত্র নয়, তাকে কেন্দ্র করে বিমলের সার্বিক অনুভূতিগুলো যে বিবর্তিত হয়েছে তাই অতি সুন্দরভাবে তুলে ধরেছেন। গল্পটির নাম রেখেছেন লেখক অযান্ত্রিক। নামটা থেকে আমরা বুঝতে পারছি যা যন্ত্র নয়। এই অযান্ত্রিক গল্পটির মধ্যে অযান্ত্রিকে বলেছে সেই বিমলের ট্যাক্সি জগদলকে। তো আমরা এবার গল্পটির মধ্যে প্রবেশ করব। প্রথমেই আমরা দেখব লেখক নিজের প্রকৃতি এবং সেই ট্যাক্সি, তার যন্ত্রটির প্রকৃতি একই সঙ্গে তুলে ধরেছেন। প্রথমে বলছে, বিমলের একগুঁয়েমি যেমন অব্যয়, তেমনি অক্ষয় তার ট্যাক্সির পরমায়ু। বিমল যেমন একরোখা, একগুঁয়ে, ব্যয়হীন তার সেই রাগ, তেমনি তার ট্যাক্সিও পরমায়ু, অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। সাবেক আমলের একটি ফোর্ড, প্রাগৈতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটি কদর্য দীনতার ছাপ। প্রাগৈতিহাসিক, ইতিহাসের সূচনার পূর্বে যেন এই গাড়ির জন্মলগ্ন। তার কোম্পানির নাম হয়েছে ফোর্ড কোম্পানি। নেহাতি দায়ী জেনে পড়েছেন জীবনে, সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মারান না। যিনি কোনোদিন গাড়ি চলেননি, তিনি হয়তো ভুলক্রমে বা নিরুপায় হয়ে এই ট্যাক্সিতে উঠেছেন। দেখতে যদিও জবুথুবু, কিন্তু কাজের বেলা বড় অদ্ভুত কর্মা বিমলের এই ট্যাক্সি। ট্যাক্সিটি দেখতে একদম জড়ত্ব প্রাপ্ত, কিন্তু কাজে করিতকর্মা। ওর মতো কাজ আর কেউ করতে পারে না। সেই দুর্গম অভ্রখনি অঞ্চলের বর্ষার ঘোর রাতে, যেখানে কোনো গাড়ি যেতে চায় না, সেখানে বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি এক ডাকে যেন ছুটে বেড়ায় এই পাহাড়ের সর্পিল পথগুলো। ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো নতুন নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোয়, জটায়ুর মতো তার জড়া ভাব নিয়ে। বিমলের ট্যাক্সির বয়সটা বোঝাতে গিয়ে লেখক জটায়ুর উপমাটি তুলে এনেছেন। জটায়ুর চরিত্রটি আমরা রামায়ণে পেয়ে থাকি। সেই সত্যযুগে যখন রাজা রাম সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন, তখন রাবণ সীতাকে হরণ করছিল। সেই মুহূর্তে জটায়ু রাবণকে বাধা দেয়, রাবণের সঙ্গে যুদ্ধে জটায়ুর মৃত্যু হয়। বিমলের ট্যাক্সি সেই বয়স্ক জটায়ুকে তুলে ধরে এনেছেন লেখক এখানে বিমলের ট্যাক্সির বয়সের ভারে ঋজ্যতা বোঝাতে গিয়ে। বাস্তবে বিমলের ট্যাক্সির প্রথম লক্ষণে যে দৃষ্টিকটু রূপটা ধরা পড়ে, সেটা লেখক খুবই উপহাসের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তালিমারা হুড, গাড়ির যে উপরের হুডটা, ঢাকনাটা, সেটা পুরোটাই তালিমারা,
সামনের আরশিটা ভাঙা, সামনের যে আয়নাটা আছে সেটাও ভাঙা, তোবড়ানো বনেট, গাড়ির যে ইঞ্জিনের ঢাকনাটা সেটাও চ্যাপটানো, ঝুলকালি মাখা পর্দা, আর 4টি চাকার টায়ার পট্টি লাগানো। গাড়ির যে 4টে চাকা আছে প্রত্যেকটা চাকায় ফাটল, সেই ফাটলগুলো ফেটে যাওয়া জায়গাগুলো পট্টি দিয়ে জোড়া দিয়ে এগুলো বন্ধ করে লাগানো। সত্যি দেখতে একদম বদখতে। আর পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাচ করে আর্তনাদ করে ওঠে। কোনো যদি রাস্তায় নির্জুরি জাতীয় কোনো কুকুর পড়ে থাকে, তার গায়ে যদি ভুলবশত পা লেগে যায়, তাহলে ও ক্যাঁ ক্যাঁ করে যেমন করে শব্দ করে, ঠিক পা দিয়ে যখন গাড়িতে উঠতে যায়, পাদানিতে পা দিলেই সেখানেও ওরকমই ক্যাচ ক্যাচ শব্দ করে। কোনো সুবেশ ভদ্রলোক পায়ে ধরে ওই সিটগুলোতে বসতে রাজি হবে না, সেগুলো তেলের ছাপে একদম কলঙ্কিত হয়ে আছে। আর তার থেকেও বড় কথা, সিটে বসলেই উপবেশকের মাথা আর মুখে এসে লাগবে দড়িতে লাগানো বিমলের গামছা, নোংরা দুটো গেঞ্জি আর তেল চিটে আলোয়ান। যেই সিটে বসবে যেন গাড়ির ভিতরেও একটা আলনা সিস্টেম করে রেখেছে, সেখানে ওর গামছা থাকে, গেঞ্জি থাকে, তার আলোয়ান থাকে। এত কিছু সত্ত্বেও বিমলের গাড়ি যখন দুরায়ত ভৈরব হর্ষ শোনা যায়, প্রতিটি রিক্সা, প্রতিটি সাইকেলওয়ালা ভয়ে রাস্তা ছেড়ে দেয়, তার রুদ্রমূর্তি দেখেই যেন সবাই দূরে সরে যায়। হেডলাইটের আলো নির্বাণ প্রাপ্ত, আগলা আগলা শরীরের গার্ডগুলো যে কোনো সময়ে বিস্ফোটকের মতো শতধা হয়ে ছিটকে পড়তে পারে। সামনের যে গাড়ির হেডলাইটগুলো থাকে সেগুলোর লাইটগুলো একদম নষ্ট, এবং গাড়িটা চলতে থাকলে যে ঝনঝন ঝনঝন একটা শব্দ হয়, শুনে মনে হয় গাড়ির সব হাড় প্রাজরগুলো খুলে এখনই বোধহয় পড়ে গাড়িটা একদম শেষ হয়ে যাবে। কত রকমই না বিদ্রুপ শুনেছে এই গাড়িটি। বুদ্ধা ঘোড়া, ঘোড়া ঘাস, কানা ভ্যাস, মানুষ একে ব্যঙ্গ বিদ্রুপ করে অনেক নামে ডেকেছে, কিন্তু একটি আদরের নাম বিমলও দিয়েছে। সেই নামটি হলো জগদল। সুদীর্ঘ 15 বছরের সাথী এই যন্ত্রপ্রসূতি, সেবক, বন্ধু আর অন্নদাতা। বিমলের সঙ্গে তার সম্পর্ক সুদীর্ঘ 15 বছর। সেই 15 বছরে দুজন যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে, ওর বন্ধু হয়ে উঠেছে। তার সেবা শুশ্রূষা সমস্ত দুজন দুজনের যেন করে। আর কি অন্নদাতা, দিনান্তে দুজনেই যেন এই ট্যাক্সির মধ্য দিয়ে ওদের খাদ্যর সংভার খুঁজে পায়। তার থেকে সবচেয়ে মজার যেটা, এবং লেখক যেটাকে সবচেয়ে বেশি পরিস্ফুট করে তুলেছেন, বিমল জগদলের প্রতিটি স্বাদ আহ্লাদ অভিমান এক পলকে বুঝে নিতে পারে। জগদল যে একটা যন্ত্র সেটা যেন নয়, যেন একটা মানবিক, একটা মানুষের আত্মার সঙ্গে আরেকটা মানুষের সংস্পর্শ, অনুভূতিগুলো এক মুহূর্তে বিমল বুঝতে পারে। ভারী তেষ্টা পেয়েছে রে জগদল, তাই হাঁসফাঁস করছিস, দাঁড়া বাবা। জগদলকে রাস্তার পাশে দাঁড়িয়ে বড় বটগাছের ছায়ায় থামিয়ে বিমল কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনে, রেডিয়েটরের মুখে ঢেলে দেয়। রেডিয়েটর হয়েছে ইঞ্জিনের যেই জল, শীতল জল রাখার পাত্র, সেটাকে রেডিয়েটর বলে। আর জগদলের মুখে কি করেছে, 4-5 বালতি জল ঢেলে দেয়, আর সেই জগদলও সেই জল খেয়ে শান্ত হয় এবং তৃষ্ণা মিটায় এবং আবার চলতে শুরু করে। এই যে অনুভূতিগুলো, এই মানবিক সম্পর্কের মানুষের প্রতি মানুষের থাকে, ঠিক যেন এই গাড়িটির সঙ্গে বিমলের এই রকমই অনুভূতির সূত্রে যেন ওরা বেঁধে আছে এক অপরের সঙ্গে। স্ট্যান্ডের এক কোনায় তার সব দৈন্য, তার জরাভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদল। তার সমস্ত কিছু নিয়ে যেন দৈন্যতা নিয়ে, দীনতার ছাপ নিয়ে, কদর্যতা নিয়ে যাত্রীর অপেক্ষায় সে দিনভর দাঁড়িয়ে থাকে। আর তাই দেখে বিমলের মতোই আরেক ট্যাক্সি ড্রাইভার, যার নাম পিয়ারা সিং, সে বিমলকে টিটকিরি দিয়ে বলছে, ব্যঙ্গ করে বলছে, আর কেন এই বিমল বাবু, এবার তোমার বুড়িকে পেনশন দাও। বলছে, অনেক তো হলো, জগদলের তো অনেক বয়স হয়েছে, এবার বাবা ওকে ছাড়ান দাও। কার্তিক পূর্ণিমার একটি মেলা বসে এখান থেকে মাইল 12 দূরে। সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহে নিয়ে একটি মন্দির। ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড়, চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুস হুস করে বেরিয়ে গেল। শূন্য স্ট্যান্ডে একা পড়ে ধুঁকতে থাকলো বুড়ো জগদল।
নরসিংহদেবের মন্দিরে এখানে একটা মেলা বসে, সমস্ত নিউ মডেলের গাড়িগুলো একে একে যাত্রী বোঝাই করে চলে গেল। এত যাত্রী, এত লোক সমাগম, কিন্তু কেউ জগদলকে তুলে নিল না। এমন সময় গোবিন্দ, আরেকজন ট্যাক্সি ড্রাইভার, বিমলকে সমব্যথা জানিয়ে বলছে, কি গো বিমল বাবু, একটু ভাড়া পেলে না? বলছে না, তবে তবে আর কি, এর শোধ তুলবো সন্ধ্যায়। বিমল বলছে, আমি যে একটাও ভাড়া পেলাম না, তার শোধটা আমি সন্ধ্যেবেলা তুলবো, ডবল ওভারলোড নেব, যা থাকে কপালে। বলছে আমি ওভারলোড নিয়ে যাব, সন্ধ্যেবেলায় সারা দিনের হিসেবটা আমি পুষিয়ে নেব। কিন্তু গোবিন্দ সমবেদনা করে বলছে, আর কতদিন এভাবে কারবার চালাবে গো? বরং এবার আর দেরি না করে জগদলকে এক্সচেঞ্জ দিয়ে ঝরিয়া থেকে আনিয়ে নাও মগনলালের গাড়িটা, তোফা 6 সিলিন্ডার সিডান। সত্যি গোবিন্দ বলছে, এভাবে তো আর তোমার কারবার চলবে না, তোমার ব্যবসা চলতে পারে না। জগদলের এক্সচেঞ্জে, জগদলকে বিনিময় করে মগনলালের যে সিডান কোম্পানি গাড়ি নতুন আছে, ওখানে খুব ভালো গাড়ি হচ্ছে ঝরিয়াতে, সেখান থেকে তুমি জগদলের বিনিময়ে একটা নতুন গাড়ি নিয়ে এসো। কিন্তু জগদলকে নিয়ে কোনো আলোচনা বিমল যেন একদম নিতে পারে না, ওর যেন বদহজম হয়। তাই ওসব কথায় কান না দিয়ে, বাজে কথায় মন না দিয়ে, বিমলও ক্যানেস্তারে ভরে জল নিয়ে এলো। ক্যানেস্তার হয়েছে তরল পদার্থ রাখার যে জিনিস। তারপর সে কি করলো, জল এনে পিচকিরি দিয়ে বুড়ো জগদলের ধুলো কাদা ধুতে লাগলো। পিচকিরি তোমরা হোলির সময় দেখে থাকো, জল ছেটানোর যন্ত্র, তা দিয়ে জগদলের গায়ে যত ধুল লেগেছে, কাদা লেগেছে, সেগুলো ধুয়ে মুছে খুব কষ্ট করেই করছে। হামা দিয়ে গাড়ির তলায় ঢুকে চিত হয়ে পিচকিরি দিয়ে জল ঢালছে, সেখানেই শেষ হচ্ছে না। আর জগদলের আরো প্রসাধনে সে ব্যস্ত। পকেট হাতড়িয়ে বিমল শেষ কেরোসিনের তেলের যে শিশিটা রেখেছে সেটা বের করে কেরোসিন তেল দিয়ে বল্টুগুলোর মরিচে মুছে দিতে লাগলো। তাহলে সে মন প্রাণ দিয়ে জগদলকে, তার যে বয়স হয়েছে, বয়স ভারী যে তার মধ্যে জড়ত্ব প্রাপ্ত হয়েছে, সেটাকে সে ধুয়ে মুছে যেন নতুন ঝকঝকে করে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এমনই সময় আরেকজন ট্যাক্সি ড্রাইভার এলো, তার নাম হয়েছে গৌর। গৌর এসে বলছে, এ কি হচ্ছে বিমল বাবু, ভাঙা মন্দিরে চুনকাম? বিমল যে গাড়িকে এভাবে সেবা শুশ্রূষা করছে, সেটা দেখে গৌরের যেন একটা হাসি পেয়ে গেল। বলছে, তুমি যাই করো, সে ভাঙা মন্দিরে আর কখনোই তুমি নতুন ঝকাঝক জিনিস আনতে পারবে না। কিন্তু বিমল বুঝতেই পারছে না যে কেন ওরা বিমলের এই প্রাইভেট ব্যাপার নিয়ে এত মাথা ঘামাতে আসে। প্রাইভেট মানে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন মাথা ঘামায়? বিমলের এই প্রাইভেট কথাটার অনুভূতিটা শুনে আরেকজন ট্যাক্সি ড্রাইভার পেয়ারা সিং যেন হেসে গড়িয়ে উঠলো। বলছে, গাড়ি ভি ঘর কা অর্ডার থেকে বলছে, গাড়ি কি কারোর কোনো ব্যক্তিগত সম্পত্তি? নিজের পরিবারের মানুষ, একান্ত আপনজন, যে তাকে নিয়ে কথা বলা যাবে না? কিন্তু বিমলের কাছে তার জগদল, তার ট্যাক্সি সত্যি তার আপনজন, তার একজন বন্ধু, নিজের পরিবারের, নিজের মানুষ, একান্ত আপন মানুষ বলেই সে মনে করে। তাই কারবার ডুবতে বসেছে। তবু বিমলের সেই এক রোগ, গাড়ির উপর তার উৎকট মায়া। সেই বিমল অকণ্ঠ হাতে সেই গাড়ির পেছনে খরচ করে চলছে, ভীষ্মে যেন ভস্মে ঘি ঢালছে। এত লোকের এত নিন্দে, এত উচ্চবাচ্য, এত অট্টহাসি, এত ব্যঙ্গ বিদ্রুপ, সব কিছু শোনার পরেও বিমল তার কর্ণপাত করছে না। এই গাড়ির পেছনে অকাতরে সে প্রচুর ভস্মে ঘি ঢেলে যাচ্ছে, অনর্থ অর্থ ব্যয় করে যাচ্ছে। আর বিমলের এই ট্যাক্সি প্রেমকে লেখক আরেকটা উপমার দ্বারা তুলে ধরেছেন আরো খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে বুলাকি পাগলি। বুলাকি পাগল বলে একজন ছিল, যার স্নেহানন্দতা ছিল একটা ভাঙা টিনের গামলার উপর। একটা ভাঙা টিনের গামলাকে ও এত ভালোবাসতো যে ও নিজে বসে বসে বৃষ্টিতে ভিজত, কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখতো তার ভাঙা গামলাটিকে। নিজে জলের মধ্যে দিয়ে ভিজে যেত, কিন্তু গামলাটির গায়ে এক ফোঁটা জলও পড়তে দিত না। এতটাই ভালোবাসতো সেই ভাঙা গামলাটিকে। তারই সঙ্গে উপমাটি টেনে এনেছেন বিমলের জগদলের ভালোবাসাটাকে।
সন্ধ্যা হয়ে এসছে, রাস্তায় পেট্রোম্যাক্সের বাতি জ্বলে উঠেছে, পেট্রোলিয়ামের যে জাতীয় যে পদার্থ দিয়ে বাতি জ্বলতো আগে, সেটাকে পেট্রোম্যাক্সের বাতি বলে। এমনই সময় পোটলা পুটলি নিয়ে একদল চাষি গেরস্ত আসছে এইদিকে। এই তো শুভ লগ্ন, বিমলের জন্য এটাই শুভ লগ্ন। সেও হাঁক তুলল, চলে আও রামগড়, রাঁচি, নয়া সরাই, মজিদগঞ্জ, চিতপুর, ঝালদা, কনসেশন রেট, কনসেশন, সস্তা ভাড়ায় গ্রামের থেকে আসা সেই দূর দূরান্তের যাত্রীদেরকে। বিমলের গলা যেন একটা চোঙের মতো, ওর গলার মধ্যেই যেন মাইক ফিট করা, এত জোরে বিকট আওয়াজ ওর গলা দিয়ে বেরোতো যে ওই ডাকটা যখন শুনতে পেয়েছে, সে আগন্তুক যাত্রী দলের কানের ভিতর দিয়ে মরমে পৌঁছালো সে ডাক। ওদের হৃদয়ও গিয়েও চাচ্ছে, ওরাও তো গ্রাম থেকে এসছে, ওদেরও অর্থনৈতিক অবস্থা হয়তো ততটা ভালো নয়, কনসেশন রেট, অল্প দামে গাড়ি পাচ্ছে, এটা শুনে ওরাও সঙ্গে সঙ্গে এটা লুফে নিতে চাইলো। কিন্তু সংখ্যায় 14 জন, যাত্রী সংখ্যা 14 জন। বুড়ো জগদলের উদর গর্ভে 6 জনের স্থানে ঠেসে দিল 14 জনকে। যেখানে 6 জন একটা গাড়িতে নিতে পারে, সেখানে 14 জনকে নিয়ে জগদল ছুটতে শুরু করলো। জগদলের পেট নয় তো, যেন লেখক তুলনা করেছে ক্যাঙ্গারুর পেটের সঙ্গে। আমরা যে ক্যাঙ্গারু নামে একটা পশু পাখি দেখি, তার মধ্যে যে পেট, সে পেটের থলির মধ্যে ক্যাঙ্গারু তার নিজের বাচ্চাদের ঢুকিয়ে এনে একসঙ্গে অনেকগুলো। জগদলেরও বসার সিটে যেন সেই ক্যাপাসিটি, সে যেন 6 জনের জায়গায় 14 জনকে ধারণ করে সে ছুটতে পারে। এবং যখন জগদল গর্জে উঠল, বিমল যখন স্টিয়ারিং এর হ্যান্ডেল ঘোরালো, সমস্ত রাস্তার মধ্যে সেই হর্ষ ধ্বনির মতো শব্দ বেজে উঠল। তা দেখে রাস্তার ধারে পানওয়ালা বলে উঠল, আজব এক চিজ হ্যায় বিমল বাবু কা ট্যাক্সি। সত্যি একটা অদ্ভুত বটেই বিমলের ট্যাক্সি। এইভাবেই চলে বিমলের নিত্যদিনের সংক্ষিপ্ত কর্মসূচি। প্রতিদিনই ওরকমই সন্ধ্যাবেলা দূর দূরান্তের যারা আসে, ওদেরকে নিয়ে বিমল চলে এই সমস্ত পাহাড়ি রাস্তা দিয়ে। কিন্তু জগদলকে নিয়ে বিমলের যেন দুশ্চিন্তার শেষ নেই। ওর যেন মনে হয় সমস্ত দুনিয়াটাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর ষড়যন্ত্রগুলো কেমন? উড়ন্ত চিলগুলো বেছে বেছে ঠিক জগদলের মাথার উপরেই মলত্যাগ করে। আর কি করে পথচারীরা? ওরাও পান খেয়ে নিঃসংকোচে চুনটি জগদলের গায়ে মুছে দিয়ে চলে যায়। জগদলের জন্য সত্যি বিমলের হৃদয় একদম ভরে উঠেছে স্নেহে। ও আস্তে আস্তে জগদলকে ডাকছে, স্নেহদ্রব্য হয়ে আসে ওর কণ্ঠ, বলছে, কুছ পরবা নেই জগদল, আমি আর তুই আছিস, আর পৃথিবীতে কেউ না থাকুক, আমি আর তুই দুজন একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকবো। জগদলকে নিয়ে বিমলের আরেকটাও সাংঘাতিক অহংকার ছিল। জগদলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত ও নিশ্চিন্ত। কোনোদিন জগদলের কোনো রোগ শোক ধরেনি। সে একদম এই বিশ্বাসে সঙ্গে বিমলের বুক ফুলে থাকতো সর্বদাই। তাই সে নরসিংহ দেবতা প্রহ্লাদকে রক্ষা করার জন্য তার পিতার হিরণ্যকশিপুরের হাত থেকে স্বয়ং বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করে এসেছিলেন। সেই নরসিংহ মানে বিষ্ণুরই আরেক রূপ। সেই দেবতার কাছে বিমল পুজো দেয়। বিমল 2 পয়সার ফুল বাতাসা নরসিংহ পায়ের কাছে রেখে মনে মনে ধ্বনিত করে, একান্ত প্রার্থনা করে। সামান্য একটু দাবি বিমলের মনে, হে বাবা, জগদলকে যেন বিকল না হয়, এ বয়সে আমায় সঙ্গীহীন করো না। আমরা একান্ত আপন জনের জন্য এরকম প্রার্থনা করতে পারি যে আমার আপন মানুষটাকে তুমি অসুস্থ করো না, তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। বিমলও ঠিক তার আপন, একান্ত আপন বন্ধুর জন্য নরসিংহদেবের কাছে গিয়ে, ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করছে। সেখানে বেঙ্গলি ক্লাব বলে একটা ক্লাব ছিল, যে বাঙালি গোষ্ঠী নিয়ে একটা ক্লাব গড়ে উঠেছিল। সে বেঙ্গলি ক্লাবেও বিমলের সেই গাড়ি প্রেমের কথা নিয়ে আলোচনা হয়। ওরাও আলোচনা করে বলছে, লোকটাও একটা যন্ত্র, নইলে 15 বছর ধরে অহনিশি মোটর ধ্যান, যে একটা মানুষ যদি নিজেও এই যন্ত্রের মধ্যে যান্ত্রিক গুণ অর্জন না করতে পারে, তাহলে বোধহয় গাড়ি নিয়ে এরকম ভাবে জীবন কাটাতে পারে না। এই কথা শুনে কিন্তু বিমল মনে মনে বেজায় খুশি। বলছে, আমিও যন্ত্র? বেঙ্গলি ক্লাবে কথা বলেছে?
কিন্তু বিমলের আরেকটা দুঃখ মনে জেগেছে যে বেঙ্গলি ক্লাব এটা জানে না জগদলও যে মানুষের মতো, জগদলের অনুভূতিগুলো যেন মানুষের মতো, তাই বিমল জগদলের সমস্ত অনুভূতিগুলো যেন অনুধাবন করতে পারে এবং জগদলও বিমলের সমস্ত দুঃখ কষ্টগুলো বুঝতে পারে বলেই এই কম্পিটিশনের বাজারে জগদল দিনান্তে তার হাতে 2 টাকা তুলে দেয়। আর কত কম তেল খায়, গ্যালন সোজা 22 মাইল দূরে যায়। আর কি বিমল গরিব এই কথাটা জগদল বোঝে বলে সে তেলের পরিমাণ তার অনেক কমে যায়। রাঁচির প্রমত্ত রাস্তায় জগদল ছুটে চলে, প্রতিবার যেভাবে ছুটে চলে সেভাবেই চলে। অ্যাক্সিলেটার চেপে বিমল যখন যাচ্ছে 50 গজ যাওয়ার পরেই হঠাৎ একদিন জগদল খং খং করে কেঁপে উঠল। সেরেছে, বিমলের বুকের ভিতরটা কেঁপে উঠেছে। জগদলের আজ সমস্ত হাড় ভেঙে গেছে, জগদলের পৃষ্ঠন ভেঙে গেছে। তারপর থেকে একটা না একটা রোগের উপসর্গ জগদলের লেগে আছে। আজ ফেলবেল ছেড়ছে, কার কার্বুরেটর, কার পরশু প্লাগগুলো অচল হচ্ছে, শর্ট সার্কিট হচ্ছে। বিমলের যেন বিশ্বাসের যে এতদিনের বিশ্বাসের যে পাথরটা বুকের ভিতর নিয়ে চলতো সেই জায়গাটা তার নড়ে গেছে। তার কিন্তু এই অসুস্থ জগদল তার প্রিয় বন্ধুকে সারিয়ে তোলার জন্য কলকাতা থেকে সে জেনুইন পার্টসের কলকবজা অর্ডার দিয়ে নিয়ে এসছে। ঘরের সমস্ত দামি জিনিস সমস্ত কিছু বিক্রি করে ফেলেছে, তার ঘড়ি, বাসনপত্র, তক্তাপোষ। কিন্তু জগদলকে সে সুস্থ করে তুলবে, সব কিছু সর্বশান্ত হয়ে জগদলকে সে অক্লান্ত সেবায় নিজেই মেকানিকগিরি করে নিজেই ওকে সুস্থ করে তুলেছে এবং জগদলেরও চেহারা ফিরেছে। কালকে ওকে স্ট্যান্ডে নিয়ে যাবে, এই আনন্দে বিমলও ক্লান্ত শরীর রাতে ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যায় ঝুপঝুপ বৃষ্টির শব্দে। বিমল ধলফড় করে উঠেছে, যে যেখানে রেখেছে সে গ্যারেজের টিনের চাল ফুটো আছে, তা দিয়ে জগদলের গায়ে জল পড়ছে। তাড়াতাড়ি ছুটে ঘর থেকে বর্ষাতি নিল বিছানার কম্বল, ছত্রঞ্জি, চাদর, বনেটের মধ্যে গিয়ে মুছে ফেললো এবং সমস্ত গাড়িকে শতরঞ্জি চাদর দিয়ে ঢেকে ফেললো। নিজেও গুটিসুটি মেরে আরামে ঘুমিয়ে পড়লো। পরের দিন সত্যি একটা ইতিহাস। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জগদলের নতুন রূপ দেখছে এবং বিমলের অপূর্ব মিস্ত্রির প্রতিভা নিদর্শন দিয়েছে। কিন্তু জগদলকে দিয়ে বিমলের মনের মধ্যে অশান্তি কাজ করছে, কেননা জগদলের সেই বন হরিণের মতো হের্ষাধ্বনি নিয়ে ছুটে চলার সেই রূপটি যেন কিছুতেই বিমল খুঁজে পাচ্ছে না। তাই সে একবার পরীক্ষা করার জন্য ওকে খোলা মাঠে নিয়ে গেল। বলছে পক্ষীরাজের মতো ছাড় তোর পাকা। পক্ষীরাজ হয়েছে গরুর, পক্ষীদের রাজা গরুরকে বলা হয়। সেও খুব দ্রুত ব্যাগে ছুটতে পারে। জগদলকে বলছে তুই পক্ষীরাজের মতো, কিন্তু জগদল যে অক্ষম বৃদ্ধের মতো কিছু দূর গিয়ে হাঁপিয়ে পড়েছে। বিমলের রাগটা বনুর মতো যে মাথায় জেগে উঠছে। প্রচন্ড কয়েকটা পাথর এনে জগদলের মধ্যে চাপিয়ে দিয়েছে, কিন্তু জগদল আর সেগুলো নিয়ে চলতে পারছে না। আর্তনাদে বেজে উঠল ক্যাচ ক্যাচ করে ভেতরে তার শব্দ। এবার বিমলের সত্যি অনুভূতি হলো যে জগদলকে জমে ধরেছে, এ ব্যাপারে আর কোনো রকম সন্দেহ নেই। এবার বিমল বলছে জগদল আগেই যাবে মনে হচ্ছে, আমার পালা তারপর। যা জগদল, ভালো মনেই বিদেয় দিলাম, অনেক খাইয়েছিস, অনেক পড়িয়েছিস, আর কত পারবি। বিমলের মতো ইস্পাতের মানুষটি যাকে বেঙ্গলি ক্লাব যন্ত্র বলে, তারও চোখ দিয়ে ঠান্ডা 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল জগদলের জন্য। এমনই সময় বিমলের সঙ্গী গোবিন্দ এক মাওরারি ভদ্রলোককে নিয়ে এলো। এসে বলছে, বিমলকে পরিচয় করিয়ে দেয়। বিমল জিজ্ঞেস করছেন উনি কি কোনো গাড়ির এজেন্ট? বলছে না, উনি এজেন্ট নয়, উনি পুরনো লোহা কিনতে এসছেন কলকাতা থেকে। তোমার তো অনেক পুরনো জিনিস আছে, তুমি নয় হয় বিক্রি করে দাও। বিমল খানিকক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল। ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষা ভাণ্ডটি প্রসারিত করেছে। তার শ্রেষ্ঠ ভিক্ষা চায়। বিমল যেন মনে করছে জগদলের ভবিতব্য এখানেই বোধহয় তার শ্রেষ্ঠ ভিক্ষাটি আজ তাকে দিতে হবে। আর তাই সেই পুরনো লোহার যে মারোয়ারি ভদ্রলোককে জিজ্ঞেস করছে লোহার দর কত। বলছে 14 আনা মন বাবুজি, লড়াই লেগেছে, এই তো মকা, ঝেড়ে ফুসে সব ফেলুন বাবুজি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সে লড়াইয়ের কথা বলছে। এখন সব বিক্রি করে দেন। বিমল বলছে হ্যাঁ দেব, আমার ওই গাড়িটা, ওটা একেবারে অকেজো হয়ে গেছে। গোবিন্দ হতস্তম্ভ, বলছে এ কি বলছো বিমল বাবু? ভোর হয়ে এসছে, থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের।
বাইরের জাগ্রত পৃথিবীর সমস্ত কোলাহল বিমলের কানে এসে আছড়ে পড়ছে। ঠং ঠং ঠকা ঠং মারোয়ারি ভদ্রলোক গাড়িটাকে আস্তে আস্তে ভাঙছে। নেশা আর শোকে বিমলের যেন চৈতন্য হারা অবস্থা, নিজের আপন লোকের যেন মৃত্যু হলে মানুষের